শুক্রবার, শনিবার আর রবিবার ক্রাইম পেট্রোল সতর্ক, বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়বে। একটা কেসে দেখুন যে কিভাবে পিঠে ছুরি মারা হয়েছে। সময়ের সাথে ব্যবসার ধরনও বদলে যায়। একটা গুলি কিন্তু ছাতিরে ফোড় হয়েছে। অন্য কেসে দেখুন কিভাবে বিশ্বাস ভাঙতে থাকলো আর ভাঙতে থাকলো। তা সত্ত্বেও একটা পরিবার বিশ্বাসঘাতকতার জালে ফাঁসতে থাকলো। এত তুমি ভেবো না গীতা, আমার ভালোবাসা দিব্যি তোমায়। মন্দিরে শেষ আরতি শুরু হয় সন্ধ্যা 8টার সময়, আর সে আরতির সময় এত আওয়াজ হয় যে কিচ্ছু শোনা যায় না। ব্যাস 8টা থেকে 8:30টার মধ্যে আমি ঘরের মধ্যে ঢুকবো আর 3 জনকে শেষ করে দেবো। আজকের কেস হলো প্রত্যাঘাতের। সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল, ষড়যন্ত্রের আগুন উস্কে দেওয়া হয়েছিল। শিকারীর সব পদক্ষেপের দিকে শিকারী ওঁত পেতে বসেছিল। একটা অপরাধ হতে চলেছিল। গুড মর্নিং সন্দীপ। সরি 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 গুড মর্নিং লক্ষণ। গুড মর্নিং জয়দীপ। আজকে আবার লেট, আজকে 5 মিনিট লেট করেছো। এটা আমার কোনো ভুল নয় ভাই। আরে ভাই, আমারই ভুল, রাতে একটু শুতে দেরি হয়ে গেছিল। আরে কোনো ব্যাপার না, 5 মিনিটে তো লেট হয়েছে, আর 5 মিনিটে কি এদিক ওদিক হয়ে যাবে। লক্ষণ, আরে 5 মিনিট কেন, 5 সেকেন্ডেই মৃত্যু জীবনকে ছিনিয়ে নিতে পারে। সন্দীপ এখন ক্যারেক্টারে আছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। গুড মর্নিং উজ্জ্বল। মর্নিং। মর্নিং। তোমরা 3 জন আবার লেট করলে, হ্যাঁ? পারো বটে। আরে ভাই উজ্জ্বল, আমরা তো সময়ের চাকর ভাই, দেরি যা করেছে এরাই তো করেছে। আমার কিন্তু কোনো ভুল নেই, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাকে চায়ের দাম দিতে হবে। আরে আরে নারায়ণ, 4টে গরম চা দে। হ্যাঁ উজ্জ্বল ভাই। ইমরান, সোহেল, ও চা ঠান্ডা হওয়ার আগে ওকে ঠান্ডা করতে হবে। সময় কতক্ষণ পাবো? 15 মিনিট। ওর জীবনের শেষ 15 মিনিট। আর হ্যাঁ, হেলমেট পরে। হ্যাঁ দাদা, শিকারি একদম রেডি, শুধু শিকারের সুখবরটা পাওয়া বাকি। গুড নিউজটা কবে দিচ্ছ পবন? কালকে ডান করে দেবো। পরশু সকালে পেপারে যেন হেডলাইন দেখতে পাই। একদম উঠবে দাদা, খবরের কাগজ, চ্যানেল, ইন্টারনেট সব জায়গাতে একই খবর। আরেকটা কথা পবন, যত খুশি গুলি মারো, একটা গুলি কিন্তু ছাতিরে ফোড় হয়েছে। এমনই হবে দাদা। দাদার হুকুম,
যে গুলি যেখানেই চালা, যত ইচ্ছা চালা, কিন্তু একটা গুলি ছাতি এফোড় ওফোড় করে দিতে হবে। গুলি ছাতি এফোড় ওফোড় করবেই, টেনশন নেবেন না। মনে হচ্ছে মনের ব্যাপার। লক্ষণ 5 মিনিটের মধ্যে আসছে। আরে এই মাত্র তো উঠলাম ভাই। আরে ভাই, কিছু তো নতুন কথা বলো। তুমি আর জয়দীপ একটু আগে বেরিয়ে যাও, উজ্জ্বলের দোকানে মিট করছি। এই মিথ্যাবাদী, তাড়াতাড়ি এসো। এই মাত্র উঠেছি ভাই, তুই চলে যা আজকে। আমি লক্ষণের সঙ্গে না উজ্জ্বলের দোকানে আসছি। ওহ ভাই, তোমাদের মতো বন্ধু থাকতে না শত্রুর কোনো প্রয়োজন হবে না। আচ্ছা চলো, উজ্জ্বলের দোকানেই দেখা হচ্ছে। মর্নিং ওয়াকের ভূত মাথা থেকে নামলো। চা করব? কেউ আসুক আর না আসুক, আমি তো যাবই। আর উজ্জ্বলের দোকানেই আমি চাটা খাবো। এখন যাই। শিকারীদের পান্ডার একটা বিশেষ প্রত্যাশা ছিল যে একটা গুলি বুক ভেদ করে হৃদয় ছিন্ন ভিন্ন করে দেবে। শিকারের জায়গা আর সময়ের উপর মৃত্যুর শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন একটাই, যে শিকার শেষ পর্যন্ত কে ছিল? শোন, আমার ইশারার অপেক্ষা করবি। বেরোবো? না, পবনদা বলেছে যতক্ষণ না বলবে ততক্ষণ না যেতে। তুই এক কাজ কর, মালটা চেক করে নে। 3 বার তো চেক করলাম, আর কতবার করব? আরেকবার কর না। এই দেখ, মাখন আছে, মাখন। সব কটা সারা ঢেলে দেবো। মনের কথাটা ভুলিস না কিন্তু। গুড মর্নিং উজ্জ্বল। আরে মর্নিং মর্নিং। আজ একা একা? হ্যাঁ হ্যাঁ, বলো না। লক্ষণ আর জয়দীপ আগের মতোই ফাঁকি মারছে। তা নয়, কথা হয়ে গেছে, ওরা আসছে। আমার তো মনে হচ্ছে ওরা আসবেই না। আরে এমনিতেও ওদের দুজনের না সারপ্রাইজ দেবার প্ল্যান আছে আজকে আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আরে নারায়ণ, 4টে চা। হ্যাঁ দাদা, দিচ্ছি। হ্যাঁ। ওই যে আসছে। এসে গেছে? আরে এসো এসো, লেট মাস্টাররা এসো। আরে কোনোদিন তোমরা সময় মতো আসবে না। আজ আবার লেট করলে? আরে কিসের লেট ভাই? চা তো এখনো আসেনি। আরে চা এক্ষুনি এসে যাবে। এই নাও দাদা। চা এসে গেছে। আদা দিয়েছো তো? হ্যাঁ, দাদা, নাকি আঙুলটা ডুবিয়ে দিয়েছো? চলে আয়। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আনাজের ডেলিভারি। ফোন করে দেখি গাড়ি বের করেছে নাকি। আরে এখানে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আরে উজ্জ্বল না, সকাল সকাল কি করে কাজের কথা ভাবে বলো তো? আরে হ্যাঁ, মনে পড়ে গেল। এই তোমার ওই স্টেশনের লাইটিং এ যে টেন্ডার ভরার কথা ছিল, সেটার কি হলো? সেটা আজকে খুলবে। সবই টেন্ডার মায়ের ইচ্ছা। লক্ষ্মী মায়ের হাত আছে তোর মাথার উপর, তাহলে টেন্ডার মাকে তো আশীর্বাদ দিতেই হবে। এমনিতে সরকারি টেন্ডারের মাথা ব্যথা না সবাই সহ্য করতে পারে না, মানতে হবে বস। দেখিয়ে দিয়েছো তুমি। অনেক বছর অন্ধকারে চোখ বেঁধে ঘুরছি, সবেমাত্র আলোর একটা দিশা আমি খুঁজে পাচ্ছি।
এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। এই সরকারি দপ্তরগুলো না দুমুখ তলোয়ার, একদিকটা লক্ষ্মীমাতা আর একদিকটা হচ্ছে সাক্ষাৎ যমরাজ। আরে টেন্ডার মা মানে হলো সাক্ষাৎ লক্ষ্মীমাতা, অন্যদিকে যমরাজ। একদম। আরে ভাই শোন, সন্দীপ, 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 সন্দীপ। সাহেব, প্রথমে তো বুঝতেই পারিনি কি হচ্ছে, তারপর হঠাৎ গুলির আওয়াজ আসতে আরম্ভ করলো। আমি তো ভয় পেয়ে আমার ঠেলার নিচে ঢুকে গেছিলাম। ওই লোকটা এমন ভাবে গুলি করছিল যে মনে হচ্ছিল গাছে কেউ জল দিচ্ছে। তিনজনের উপরে গুলি চালাচ্ছিল, সন্দীপ, জয়দীপ আর লক্ষণার উপর। পাগলের মতো গুলি চালাচ্ছিল, যার গায়ে লাগলো তো লাগলো। দুজন ছিল, মাত্র দুজন? হ্যাঁ স্যার, মোটর সাইকেলে করে এসেছিল আর হেলমেট পরেছিল। বাইকের নাম্বার? মরার হাত থেকে বেঁচে গেছি, বাইকের নম্বর কি দেখবো স্যার। ওরা চলে গেছে, তারপরেও অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি স্যার। কিন্তু বাবা অঙ্কিত, এটা কেমন করে হতে পারে? জেঠু, আমরা কিচ্ছু জানি না এটা কি করে হলো, কিভাবে হলো। বাবা তো প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়াক করতেই গিয়েছিল। বাবা, ডক্টর কি বলছে? ডাক্তারেরা বলার মতো কিছু নেই। বাবা, বাবা আর বেঁচে নেই জেঠু। যখন সন্দীপ রাঠোরকে অ্যাডমিট করা হয়েছিল তখনই ও মারা গিয়েছিল। আমি নিজে ওর বডি থেকে 5টা গুলি বের করেছি। আর অন্য দুজন, জয়দীপ কোঠারি আর লক্ষণ সাকলানি? দুজনেরই একটা করে গুলি লেগেছিল আর সেটা বের করা হয়ে গেছে, কিন্তু দুজনের কেউই কথা বলার অবস্থায় নেই। স্যার, আমরা চারজন রোজ সকালে ওখানে মিট করতাম। আমরা চা খেতাম, গল্প করতাম। 2 মিনিটের জন্য ফোন করতে একটু সরে গিয়েছি। ফোন? এত সকাল সকাল কাকে ফোন করাচ্ছিল? আজ আমার আনাজের ডেলিভারি আসার কথা ছিল। কি এমন কথা বলার ছিল যে এদের থেকে দূরে গিয়ে কথা বলতে হয়েছিল? স্যার, ওখানে নেটওয়ার্ক আসছিল না, তাই আমি একটু সরে গেছিলাম। আমার কিছু এক্সট্রা জিনিস আনানোর ছিল। তারপরে আমি কথা বলতে শুরু করি আর এর মধ্যে সবকিছু শেষ হয়ে গেল স্যার। আরে কাল নয় ভাই, আজ এক্ষুনি আমার এখানে গাড়ি পাঠাও।
যতক্ষণ গুলি চলছিল স্যার ভয়ের চোটে আমি ওখান থেকে বেরোইনি। এতগুলো গুলি চালানো হয়েছে, কিলার কি মাঝখানে গান রিলোড করেছিল? না স্যার, এলোপাথারি গুলি চালাচ্ছিল স্যার। ওরা যখন বাইকে করে পালিয়ে গেল তখন আমি ওদের কাছে গেলাম। লক্ষণ আর জয়দীপ তো বেশ আহত হয়েছিল, কিন্তু সন্দীপ স্যার প্রায় মরেই গেছিল। কি বলছেন? উজ্জ্বলবাবু, সন্দীপ ওই সময় বেঁচে ছিল নাকি মারা গেছিল? স্যার অজ্ঞান তো হয়েছিল, কিন্তু বেঁচে ছিল কিনা বুঝতে পারিনি স্যার। তারপরে আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, আপনাকে ফোন করেছিলাম, ওকে এখানে নিয়ে এলাম। ডাক্তারবাবুরা বললেন অ্যাডমিট হওয়ার আগেই আমার বন্ধু মারা গেছে স্যার। বন্ধু মানে এরা তিনজন, সন্দীপ রাঠোর, জয়দীপ কোঠারি, লক্ষণ সাকলানি, আপনার বন্ধু? স্যার এত সকালে আমি তো এদের জন্যই দোকান খুলতাম। আমরা গল্প সল্প করতাম, দিনের শুরুটা আমরা একসাথে করতাম স্যার। পাশেই নারায়ণের চায়ের দোকান আছে স্যার, ওখান থেকে চা আসতো, আমরা চা খেতাম আর গল্প সল্প করতাম। তারপর ওরা ওদের মতো চলে যেত স্যার। সন্দীপবাবুর ছেলে? হ্যাঁ স্যার, ওরই। আর ওই হলো সন্দীপের স্ত্রী রেশমি বৌদি, আর ওই কুসুম বৌদি জয়দীপের স্ত্রী, বীণা বৌদি লক্ষণের স্ত্রী স্যার। একটা কথা বলবে? আর কে কে আছে তোমাদের ফ্যামিলিতে? সবাই ইন্দোরে থাকে। আমি একটু আগে জেঠুকে ফোন করে বলেছি, উনি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। দেখুন স্যার, সন্দীপের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূর। ওরা রোডে দুজনে আর সন্দীপ 3 জন একসাথে মিট করতো আর 1 কিলোমিটার হেঁটে এখানে আসতো। তারপর আমরা গল্প সল্প করতাম আর চাটা খেতাম। তারপর ওরা 1 কিলোমিটার ফিরে যেত আর যে যার বাড়িতে চলে যেত। রোজ এমনই হতো? ওরা দুজন আসুক বা না আসুক সন্দীপ নিশ্চয়ই আসতো, যেরকম আজকে হলো। প্রথমে সন্দীপ এলো, তারপর লক্ষণ আর জয়দীপও এলো। এরকমটা কেন? বেশি লেট নয় স্যার, সন্দীপ এলো, আমরা 2-4 মিনিট কথা বললাম, ততক্ষণে ওরা দুজনও চলে এলো। সন্দীপ ভীষণ পাংচুয়াল ছিল স্যার। আর তুমি আমাদের যা বললে সেটা কি পুরো ঘটনাটা নাকি আরো কিছু আছে? না স্যার, যা বলার ছিল সব বলে দিয়েছি। আমি আমার বন্ধুকে হারিয়েছি স্যার, আর আমার কিছুই নেই, শুধু চোখের জল ছাড়া। দুজন ছিল বাইকের ওপর নাকি আশেপাশে আরো কেউ ছিল? স্যার দুজনে এসেছিল হেলমেট পরা। হ্যাঁ স্যার, আমিও দুজনকেই দেখেছি স্যার। আগে কখনো দেখেছিলে? জানি না স্যার, আগে হয়তো এসেছিল কিন্তু কেউ তো খেয়াল করেনি। আর হেলমেট পরে কতজন বাইক চালাচ্ছে কে খেয়াল রাখবে স্যার? উজ্জ্বল বলছিল যে ওরা গান রিলোড করেনি। তার মানে ম্যাগাজিন ছিল। এই দেখ, মাখন আছে, মাখন। সেটি 4 জন এই দোকানে চা খাওয়ার জন্য নিয়মিত আসতো। নিরিবিলি জায়গা, অ্যাটাক করার কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সন্দীপ এলো তখন অ্যাটাক হলো না, বাকি 2 বন্ধু আসার পর অ্যাটাক হলো। উজ্জ্বল বলছিল যে জয়দীপ আর লক্ষণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, খুব বেশি দেরি করে নয়। কিন্তু ফায়ারিং 3 জনের ওপর করা হয়েছে। এরা কি 3 জনকেই টার্গেট করেছিল? ওরা যদি 3 জনকে টার্গেট করে থাকে তাহলে বলতে হবে ওরা সাকসেস হয়নি, কারণ সন্দীপই শুধু মারা গেছে, বাকি 2 জন তো বেঁচে আছে। 4 নম্বর বন্ধু উজ্জ্বল, ও জীবিত, ওর তো আঘাতও লাগেনি। রুটিন ছিল এদের। 4 বন্ধু মিলে রোজ চা খেতে আসতো, তার মধ্যে 2 জন বন্ধু আজকে লেটে আসে। আর উজ্জ্বল ফায়ারিং এর সময় ছিল না, ফোন করতে গেছিল। ফোন করতে? এত সকাল সকাল সাপ্লায়ারকে ফোন করতে? যে গুলি ছোড়া হয়েছিল তাতে কার কার নাম ছিল? শিকার কি সন্দীপ রাঠোরই ছিল যে মারা গিয়েছিল, নাকি তার বন্ধু লক্ষণ সাকলানি আর জয়দীপ কোঠারি ছিল যারা এই শুট আউটে গুরুতর আহত হয়েছিল কিন্তু এই মুহূর্তে বিপদের বাইরে, নাকি নিশানায় ছিল চতুর্থ বন্ধু উজ্জ্বল যে সঠিক সময় সেখান থেকে চলে গিয়েছিল? এই শুট আউটের উদ্দেশ্য কি ছিল? অনেক অনেক প্রশ্ন উঠে আসছিল এই কেসে, কিন্তু ধীরে ধীরে উত্তর পাওয়া যেতেই এটা প্রমাণ হয়ে গেল যে এই কেসটা মর্নিং ওয়াকের মতো সহজ আর সিম্পল একেবারেই ছিল না। এই যে দেখুন, পেটে, থাইয়ে, ডান কাঁধে আর সোজা হার্টের উপরে। ও বন্ধুদের মতো পালিয়ে বাঁচতে পারেনি, সবচেয়ে বেশি গুলি ওরই লেগেছে। কেউ আমাদের উপর গুলি কেন চালাবে, তাও এত গোপনে, মর্নিং ওয়াকের সময়? কিন্তু আপনার তো আজ মর্নিং ওয়াকে যাওয়ার কথা ছিল না। একদম যাওয়ার কথা ছিল,
হ্যাঁ, একটু দেরি করে উঠেছিলাম। তারপর সন্দীপকে ফোন করে দিয়েছিলাম যে তুমি বেরো, আমি তোমার সঙ্গে উজ্জ্বলের দোকানে মিট করছি। হ্যাঁ, চায়ের জন্য আপনারা দেখা করেছিলেন, কিন্তু এমন কেন হলো যে উজ্জ্বল ঠিক ওই সময় ওখান থেকে সরে গেল, আপনাদের এক একটা গুলি খাইয়ে ভেতরে যাওয়ার জন্য ছেড়ে দিল, আর শিকার শুধু সন্দীপ? এটার জন্যই তো খুব দুঃখ হচ্ছে যে এই ঘটনাটার সময় একেবারে বুঝতেই পারিনি যে সন্দীপ আমাদের পিছনে পড়ে আছে। হ্যাঁ স্যার, আমরা দেরি করে গেছিলাম। আমার কথা হয়েছিল উজ্জ্বলের সঙ্গে। হ্যাঁ উজ্জ্বল, আমি আর লক্ষণ এখনই আসছি। একটু বেরোতে লেট হয়ে গেল ইয়ার। সন্দীপ বেরিয়ে গেছে, চায়ের দোকানে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা কেন পালালাম মানে? আপনি বলতে চাইছেন ওখানেই থাকতাম, গুলি খেতাম? আমি বলছি আপনাকে, আপনি ওখান থেকে পালাতে পারলেন, সন্দীপ পারল না কেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো নিজের প্রাণ বাঁচাচ্ছিলাম। আচ্ছা, এই উজ্জ্বল ফায়ারিং শুরু হওয়ার কতক্ষণ আগে চলে যায়? আমি বলছি কত মিনিট আগে? আরে এখানে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। 2-1 মিনিট আগে। আমার কিছু ঠিকভাবে মনে নেই। হঠাৎ আমার মনে পড়লো আমার আনাজের ডেলিভারি আছে, তাই ফোন করতে চলে গিয়েছিলাম আমি। অত সকালে 6:30টার সময়? 6:30 নয় স্যার, প্রায় 7টার সময়। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আনাজের ডেলিভারি। আশ্চর্য, এক্সাক্ট টাইম মনে আছে? স্যার আমি ঘড়ি দেখেছিলাম সেই সময়। আপনি একাই নন যিনি ওই সময় ঘড়ি দেখেছিলেন। বুঝতে পারছি না স্যার, কি বলতে চাইছেন আপনি? অসাধারণ টাইম, সব ঠিকঠাক। আপনার হঠাৎ করে ফোনের কথা মনে হয়, আপনি ফোন করতে দূরে চলে যান, আর আপনি দূরে যেতেই ওখানে হামলা শুরু হয়ে যায়। আপনার বেরোনোটা হত্যাকারীদের কাছে সবুজ সংকেত ছিল। কি কথা বলছেন স্যার? সন্দীপ আমার বন্ধু ছিল, বহু বছরের বন্ধুত্ব আমাদের, আর আপনি আমাকে সন্দেহ করছেন? এটা শিকার হয়েছে উজ্জ্বলবাবু, সন্দেহ তো হবেই। ওই 3 জনের মধ্যে সুপারি কার নামে ছিল? সুপারি? সুপারির কথা কি করে বলবো? আমি তো দোকান চালাই। নিয়তি যদি আমাকে ওখান থেকে না টানতো, 2-4টে গুলি আমিও খেতাম। আর আপনি? খেতে পারতেন, কিন্তু খাননি। ওই হামলায় আপনার 2 বন্ধু জয়দীপ এবং লক্ষণ আঘাত পায়, মরতে মরতে বাঁচে। আর 3য় বন্ধু সন্দীপকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, কিন্তু আপনার কিছুই হয় না। হয় আপনার ভাগ্য ঠিক ছিল, নয় আপনার চক্রান্ত। কিরকম কথা বলছেন স্যার আপনি? আমি বন্ধুর মৃত্যু নিয়ে কষ্টে আছি, আর আপনি আমাকে খুনি প্রমাণিত করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার ভাইয়ের বডি কবে পাওয়া যাবে? আচ্ছা, নিতা আমাকে পুলিশ স্টেশন থেকে ডাকছে। সন্দীপের বডি আমরা কাল পাবো। তুমি রেশমির খেয়াল রেখো। আমি যাব বাবা? না বাবা, তুমি অঙ্কিতের সঙ্গে থাকো। সন্দীপ ইলেকট্রিক ফিটিংস বানাতো, নিজের ফ্যাক্টরি ছিল, মানে ওর ফ্যাক্টরি আছে। সন্দীপের বিজনেসে কারোর সাথে কোনো শত্রুতা? কখনো আমাদের কিছু বলেনি ও। অনেক লোকের সাথেই ওর ওঠা বসা ছিল, প্রাইভেট এবং সরকারি দুটোই। আপনি কি করেন? আমার 2টো রেস্টুরেন্ট আছে ইন্দোরে। আগে আমি ওকে সাহায্য করতাম ওর সরকারি টেন্ডারগুলোতে। ওর একটা পোলট্রি ফার্মও আছে, যেটা আমি সেট আপ করে ওকে দিয়েছিলাম। সন্দীপের বন্ধু লক্ষণ সাকলানের কম্পিউটার হার্ডওয়্যারের বিজনেস, আর জয়দীপ কোঠারি টেক্সটাইল ট্রেডিং করে, রাইট? হ্যাঁ, এটা সত্যি। এই দুজনের সন্দীপের সাথে কিছু হয়েছিল? কি এমন হয়েছিল যাতে এদের দুজন কিংবা একজন ওকে খুন করতে পারে? আমি কি করে বলবো কিছু এই ব্যাপারে? মানে ওরা খুব ভালো বন্ধু অনেক বছর ধরে। তবে কি সন্দীপ এদের মারতে চাইতো? আমার ভাই মারা গেছে আর আপনি তার উপর দোষারোপ করছেন? ওম প্রকাশ বাবু, আমরা শুধু অনুমান করছি। আমার ভাই মারা গেছে স্যার। সেই জন্যই জানতে চাইলাম যে সন্দীপকে কি কেউ মারতে চেয়েছিল, বিশেষ করে ওর বন্ধুরা। দেখুন, এখনো পর্যন্ত আমরা এটাই জানি না যে আসল টার্গেট কে ছিল, সন্দীপ, জয়দীপ নাকি লক্ষণ। আমি কিছু জানি না। সন্দীপের কারোর সাথে তো শত্রুতা ছিলই। শত্রুতা তো অনেক বড় শব্দ স্যার।
যে কোনো ব্যবসাতেই কম্পিটিশন থাকে, কিন্তু এরকম খুন করে না। বেশিরভাগ কেসে খুনের পেছনে নিজের লোকই জড়িত থাকে ওমপ্রকাশ বাবু। যদি উন্নতির হিসাবে বিচার করা যায়, সন্দীপ আপনার থেকে বড় ছিল। তার মানেটা এই ওমপ্রকাশ বাবু যে এরকমটা তো নয় যে বড় ভাইয়ের ছোট ভাইয়ের বড় হওয়া সহ্য হয়নি। আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন স্যার। হত্যাকারী সেই সীমা পেরিয়ে গেছে ওমপ্রকাশ বাবু। আপনার মনে হচ্ছে যে আমি আমার নিজের ভাইকে হত্যা করেছি? এটা প্রথমবার নয় ওমপ্রকাশ বাবু যে আমরা কোনো দাদাকে সন্দেহ করছি। এটা সত্যি যে রক্ত জলের থেকে গাঢ় হয়, কিন্তু তার সাথে এটাও সত্যি যে হিংসা আর লালসা রক্তের থেকেও গাঢ় হয়। আমাদের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, আর আমরা একে অন্যের পাশে থেকে বড় হয়েছি। আর ও আজ আমার পাশে নেই, কত দূর চলে গেছে। ওকে যারা দূরে পাঠিয়েছে তাদেরকে আমরা অত সহজে ছেড়ে দেব না। যত দূরেই যেতে হোক, যত গভীরেই যেতে হোক, আমরা যাব। আর যতক্ষণ না খুনের আসল কারণটা জানতে না পারি, আমরা সন্দেহের দৃষ্টিতে সবার দিকেই দেখব। এই শুট আউট আর সন্দীপের মৃত্যু ঘিরে অনেকগুলি অ্যাঙ্গেল উঠে আসতে থাকে, আর সেগুলো ঝরে পড়তে থাকে, আঙুল উঠতে থাকে, অনেক কথা হতে থাকে। কিন্তু এরকম ধোঁয়াশাময় পরিবেশে একটা প্রধান প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, যে সত্যি কি হত্যাকারীর নিশানা সন্দীপ রাঠোরই ছিল। আঙুল উঠতে থাকে, অনেক কথা হতে থাকে, কিন্তু এরকম ধোঁয়াশাময় পরিবেশে একটা প্রধান প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, যে সত্যি কি হত্যাকারীর নিশানা সন্দীপ রাঠোরই ছিল। ইন্সপেক্টর, আপনাকে একটা কথা বলার ছিল। ও মানে আমার ছেলে সুমিত আমাকে মনে করিয়ে দিল। এটা 1 বছর আগের কথা। রাজেশ সাক্সেনা। রাজেশ সাক্সেনা? হ্যাঁ, ওরও ইলেকট্রিক ফিটিংসের একটা ফ্যাক্টরি আছে রাইসিলে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই। যা কিছু হয়েছিল আমার চোখের সামনেই হয়েছিল। সন্দীপ, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার সঙ্গে যা করেছিস মোটেই ভালো করিসনি। আর একটা কথা ভালো করে শুনে নে, যারা অন্যের পিঠে ছুরি ঢোকায় না, তাদের এটা মনে রাখা উচিত তাদেরও একটা পিঠ আছে, আর সেখানেও কেউ ছুরি মারতে পারে। ও সন্দীপকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। ব্যবসায় শত্রুতা ছিল আগে? হ্যাঁ। আমার এখনো ডাউট আছে জয়দীপ উজ্জ্বল আর সন্দীপকে নিয়ে। স্যার, 4 জনেরই ফোন রেকর্ডস চেয়েছি, আর লোকেশন ট্র্যাকিং রেকর্ড। প্রত্যেকটা কল লোকেশন ট্র্যাক করো। সন্দীপ রাঠোরকে যদি তখন মারা হতো যখন ও একলা ছিল, তাহলে হত্যাকারীদের খুঁজতে এত কষ্ট হতো না। এটা একটু লেটে গেছিল, কিন্তু গেছিল। আর উজ্জ্বল খুব চালাকি করে ওখান থেকে কেটে পড়ে। শুটার হয়তো ভুল করে এদের দুজনের উপর গুলি চালিয়েছিল। এরা হয়তো আগে থেকেই জানতো একটা অ্যাটাক হতে চলেছে। পসিবল স্যার। আমি এখন শশীকান্তের সাথে দেখা করতে যাচ্ছি, যে সন্দীপের কাছে দেখাশোনা করত। পোল্ট্রি ফার্ম আর ইলেকট্রনিক ইউনিট দুটোই। খুব ভালো করে ড্রিল করো, বুঝলে? দেখাই যাক ইলেকট্রিক্যাল ফিটিংসে কোথায় শর্ট সার্কিট হয়েছে, আর পোল্ট্রি ফার্মের ডিমের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। স্যার, পুলিশ এসেছে। সন্দীপ রাঠোরের মৃত্যুতে নিশ্চয়ই খুব খুশি হয়েছেন আপনি। খুশি কেন হবে ইন্সপেক্টর? আমি তো এই খবরটা শুনে একেবারে চমকে উঠেছি। চমকে গেছিলেন? তাও বাজেভাবে? দেখে তো মনে হচ্ছে না। আপনি তো ওকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। শোনা যায় ধান্দায় একটু হলেও কথার খেলাপ আপনি করেন না। আগে হ্যাঁ স্যার, সন্দীপবাবুর দুটো বিজনেসই আমি ম্যানেজ করি।
এই ইলেকট্রিক্যাল ইউনিট আর পোল্ট্রি ফার্ম গত 10 বছর ধরে। রাজেশ সাক্সেনাকে? রাজেশ সাক্সেনারও স্যার এই ইলেকট্রিক্যালি বিজনেস। তোমার স্যার সন্দীপ এই রাজেশ সাক্সেনার সাথে কি এমন শত্রুতা পুষে রেখেছিল যার জন্য ওর প্রাণ নেওয়ার হুমকি দিয়েছিল, অথবা হুমকিটা সম্পূর্ণ করলো? স্যার রাজেশ সাক্সেনা সন্দীপ বাবুকে হুমকি তো দিয়েছিল, কিন্তু তার সাথে অনেকে আছে হুমকি দিয়েছিল। আর কে ছিল? দীনেশ বাগড়ে। সন্দীপ, ওই হোটেলটা আমার ক্লায়েন্ট ছিল। আরে বাবা, আমি কবে পালন করেছি? ওরা তোমার ক্লায়েন্ট ছিল, এখন ওরা আমার ক্লায়েন্ট। বর্তমানটাকে মেনে নাও বাগরি। আরে নিকুচি করেছে তোর মান আর বর্তমানের। এরকম ভাবে কেউ বিজনেস করে নাকি? অন্য লোকের ক্লায়েন্ট ছিনিয়ে নেওয়া, তার কন্ট্রাক্টটা লুটে নেওয়া। ভালোবাসা, যুদ্ধে সব রকম কিছু চলতে পারে। আর ব্যবসা, ব্যবসা তো বিজনেস আর প্রেমের মতোই, তাই না? সালা চিটিং করেছিস তুই, আর চিটিংটা মোটেও ঠিক নয়। আরে কিসের চিটিং? তুমি তোমার কোটেশন দিয়েছো, আমি আমার কোটেশন দিয়েছি, কন্ট্রাক্টটা আমি পেয়ে গেছি, গল্পটা শেষ। তুই আন্ডার কোটিং করেছিস, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস এই কন্ট্রাক্টটা। কিন্তু একটা কথা মনে রাখিস, যে অন্যদের সুতো কাটে না, তার সুতো খুব তাড়াতাড়ি কেটে যায়। স্যার তারপরে আমি সন্দীপ বাবুকে অনেকবার বলেও ছিলাম, সাবধান করে দিয়েছিলাম। স্যার এই কিন্তু আপনাকে প্রাণের হুমকি দিয়ে গেল। আমি বুঝতে পেরেছি, কিন্তু করলে আমি কি করব? এটা ব্যবসা। ধান্দা চালাতে গেলে অন্যজনের সাথে বিশ্বাসঘাতকতা করাটা ঠিক না। লোকজনের আশীর্বাদ পান বা না পান, হুমকি যেন না আসে স্যার। এইসব ব্যাপার নিয়ে সন্দীপবাবু ভালোই চিন্তায় থাকতেন স্যার। আর কত শত্রু পুষে রেখেছিল তোমরা? স্যার এটা তো সামনাসামনি চলে এলো, তখন আমি সন্দীপবাবুকেও বলেছিলাম আর আজকে আপনাকেও বলছি। কিন্তু এটা জরুরি নয় যে সব শত্রুতাই দেখা যাবে। পেছনে পেছনে কে প্যাঁচ কষছে কে বলতে পারে। রাজেশ সাক্সেনা না দীনেশ বাগড়ে, কার শত্রুতায় সবচেয়ে বেশি বিষ ছিল? শত্রুতা তো ছিল, কিন্তু এক সময় ও আমার খুব ভালো বন্ধুও ছিল। কত বছর আগে ঘটনা এটা? এই 2 বছর আগেও আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। ওর ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল। ভাই রাজেশ, আমি আবার নতুন করে শুরু করতে চাই। পোল্ট্রি ফার্মটা উঠে গেছে বটে, তবে ইলেকট্রিক ফার্ম নিয়ে আমি চলতে চাই, আর দেখতে দেখতে ইউনিটটা তৈরি করে ফেলবো। দেখ সন্দীপ, সোজা কথা বলছি, আমার বিজনেস ফার্স্ট ক্লাস চলছে, আমার এখন কোনো পার্টনারের দরকার নেই। আরে আমি 50% চাইছি না, 10% দিলেই হবে। দেখ ভাই, আমি সত্যি কথা বলছি, আমার কোনো দরকার নেই। রাজেশ, আমার কিন্তু দরকার আছে। আরে আমার 10 বছরের অভিজ্ঞতা, আমি নতুন ক্লায়েন্ট তৈরি করতে পারি, আর তোর তো এতে লাভই হবে রে ভাই। আর আমি সেকেন্ড ইনিংস শুরু করতে চাই, একটু সাহায্য করে ভাই, আমি খুবই পরিশ্রম করব, সত্যি বলছি। চল ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, আমরা একসঙ্গেই কাজ করব। চল। আমার সাহায্যে ওর বন্ধ হয় ইউনিটটা আবার চালু হয়ে গেল। ভালোই চলছিল? শুধু চলছিল না, দৌড়চ্ছিল। তারপর তাই হলো যে আমি ভয় পাচ্ছিলাম, ও নিজের মুখোশ খুলে ফেললো। ভাই রাজেশ, একটা কথা বলার ছিল, বুঝতে পারছি না আমি কিভাবে বলবো। সোজাসুজি বল সন্দীপ, কোনো ভনিতার দরকার নেই। রাজেশ, আমি আলাদা হতে চাই। মানে ভুল বুঝিস না ভাই, দেখ আমাদের পার্টনারশিপ খুব ভালো ছিল, লাভটা আমার অনেক হয়েছে, দ্বিতীয় জীবন পেয়েছি আমি, কিন্তু এইসব একান্ত ব্যক্তিগত। এখন আমি আলাদা বিজনেস করতে চাই। চল ঠিক আছে সন্দীপ, তুই আলাদা হতে চাইছিস সেটা তোর ইচ্ছে, আমি সবসময় তোর পাশে আছি। থ্যাংক ইউ ভাই। শুধুমাত্র এই কারণে আপনি সন্দীপকে জানে মারার হুমকি দিয়েছিলেন? সন্দীপের নিজের দাদা ওম প্রকাশ সেই সময় ওখানে উপস্থিত ছিলেন যখন আপনি এই হুমকিটা দিয়েছিলেন। রাগের মাথায় আমি কি না বলেছি। একদম ঠিক বলেছেন। আবার রাগের মাথায় আমরা কি না করে ফেলি। দেখুন ইন্সপেক্টর, ও আমার সঙ্গে বেইমানি করছিল, আমার ক্লায়েন্ট নিয়ে নিচ্ছিল, আন্ডার কোটিং করছিল। ইন্সপেক্টর, আপনি সন্দীপকে চেনেন না, ও একজন অত্যন্ত খারাপ মানুষ। যেদিন আমার কাছে সাহায্য চাইতে এসেছিল সেদিন পায়ে ধরার মতো অবস্থা ছিল। আমি ভাবলাম ঠিক আছে, ও আমার বন্ধু তো, এই জন্য আমি ওকে সাহায্য করেছিলাম। আর ও কি করেছে, আমার পিঠে ছুরি মারলো। ভাই লুকিয়ে চুরিয়ে মানেটা কি? তুমি ভালো করেই জানো আমার যে ব্যবসাটা সেটা কন্ট্রাক্টে চলে, আমি দিই তাই পাই। 20 বছরের পুরনো কাস্টমারও আমার, জবে থেকে হোটেল খুলেছে আমি ওকে মাল সাপ্লাই করেছি। তুই আমার প্রাইসটা জানতি, তাই তুই 25% কম করে দিয়েছিলি। ঠিক করেছিস এটা? কি ভুল আছে এতে? ক্লায়েন্ট আমার কাছে জানতে চেয়েছে কতটা দিতে পারবো, আমি লাভের ভাগ ছেড়েছি, কস্ট প্রাইসে কোট করেছি, তাই টেন্ডার পেয়েছি। এরকম ভাবে কেউ বিজনেস করে? সময়ের সঙ্গে ব্যবসার ধরনটাও বদলাতে হয়। সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তন হয়, কিন্তু সম্মান আর সততার কোনো পরিবর্তন হয় না। এগুলো হেরে যাওয়া লোকেরা বলে, যে যেতে সে ইতিহাস রচনা করে। প্রবাদ আর ইতিহাস ছাড়াও আর একটা কথা লেখা থাকে, যেটা ঠিক করে যে মানুষটা কত উঁচুতে যেতে পারে, ওপরে যাবে না একদম ওপরে চলে যাবে। রাজেশ, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না না না, হুমকি কেন দেব? আমি তোকে সত্যটা জানিয়ে দিচ্ছি, যে সাহায্যকারীর পেছনে ছুরি মারে
তার কখনোই ভোলা উচিত নয় যে তার নিজেরও একটা পিঠ আছে। মূর্খ হলো সেই মানুষগুলো যারা ভুল করে, যারা নিজের পিঠ আর মুখ দুটোকেই খুলে রেখে দেয়। আর মূর্খ হলো সেই মানুষ যে নিজের বন্ধুকে শত্রু তৈরি করে আর তার রক্তকে জল মনে করে। আরে কোনটা রক্ত কোনটা জল সেটা তো সময়ই বলবে। সময় বলবে না, সময় বুঝিয়ে দেবে। জেনে রাখিস তোর রক্ত বইবে, আর সেদিন সময়ের লাগামটা আমার হাতে থাকবে, আর ঘোড়াটাও। আর কথাটা মনে রাখবি তুই। এসব কি হচ্ছে সন্দীপ? এই খুন জখমের কথাবার্তা? দাদা এসব কথা শুধু কথার কথা। যারা হেরে যায় তারা বেশি কথা বলে, কিন্তু মিথ্যেটা হাজারবার বললেও মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আমার ব্যবসার ক্ষেত্রে সত্য এটাই, ব্যবসাটা যে করেছে ব্যবসাটা তো তার। ভাই আমি বিজনেসটা এনেছি আর ও বিজনেসটা হারিয়েছে। বোকাটা সেটা বুঝতেই চাইছে না, শুধু শুধু ঝগড়া করছে। আর সোজা ওর বুকে গুলি চালিয়ে দেন। আগে না ইন্সপেক্টর, কারোর রক্তে রুটি ডুবিয়ে খাওয়াটা আমার সংস্কার নয়। তাহলে সন্দীপের কেন এত রক্ত বেরোলো রাজেশ? দেখুন ইন্সপেক্টর, আমি ওকে মারিনি। আমি রাগে ওর অফিসে নিশ্চয়ই গিয়েছিলাম এবং হুমকিও দিয়েছিলাম। আমি রাগে ওর দরজায় থুতু ফেলে চলে এসেছি। কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, কেউ না কেউ এই কাজটা নিশ্চয়ই করত। আরে কেউ না কেউটাকে? ইন্সপেক্টর, এটা আমি কি করে বলবো আপনাকে? সত্যি বলবো, আমরা ভুলভাল কথা একদম পছন্দ করি না। দেখুন আপনি তো হুমকি দিচ্ছেন, আমরা সবাই দিই। আমিও দিয়েছিলাম হুমকি সন্দীপ রাথোরকে, কিন্তু আমি না ওকে মেরেছি না লোক দিয়ে মারিয়েছি। আন্ডারকোট করে বিজনেস করতো, ও নিজের কবরটা নিজেই খুঁড়েছে। কিন্তু সরি, আমি ওই লোকটা নই যে ওকে খুন করিয়েছি। কিন্তু সত্যি কথা বলবো, ওর মৃত্যুতে আমার এক ফোঁটাও আফসোস নেই। সত্যি আর কিছু বলার নেই তোমার? ভেবে নাও, তোমার দরজায় আবার আসবো। আপনি ভুল দরজায় আসবেন ইন্সপেক্টর। আমি মরা মানুষের ব্যবসা করি। সবাই সন্দেহভাজন ছিল। কিন্তু এতজন সাসপেক্ট হওয়া সত্ত্বেও পুলিশ কোনো মজবুত ইনভলভমেন্ট দেখতেই পাচ্ছিল না। সন্দেহভাজন বেড়েই চলেছিল, কিন্তু তথ্যের আকাল ছিল। স্যার, সন্দীপের 3 বন্ধুর ফোন রেকর্ডস একদম ক্লিন। আর ওই হেলমেট পরা হামলাকারী, ওদের সম্বন্ধে কিছু জানলে? স্যার, দুটোই ভাড়াটে খুনি মনে হচ্ছে। যেভাবে শুট আউটটা হয়েছে তাতে তো আমার এটাই মনে হচ্ছে যে কন্ট্রাক্ট কিলারকে ইউজ করার মাস্টার মাইন্ড পেছন থেকে খুব চালাকি করে খেলাটা খেলেছে। প্ল্যানিং অন্য কাউকে দিয়ে করিয়েছে, ব্যবস্থা নিয়েছে অন্য কেউ, আর কাজটা শেষ করেছে অন্য কেউ। এত ভালো প্ল্যানিং যে কোনো সুতোই যেন না জোরে। স্যার, আমার সবচেয়ে সেরা খোঁচর গত 4 দিন ধরে লেগে রয়েছে। কোনো সূত্র পেলে নিশ্চয়ই জানিয়ে দেবে। এইসব কথায় তো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে যেই দুজন ব্যক্তি সন্দীপকে প্রাণী মারার হুমকি দিয়েছিল, তারা এই জন্য দিয়েছিল যে সন্দীপ আন্ডারকাটিং এর মাস্টার হয়ে গেছিল। তৃতীয় কেউ থাকতে পারে যে সন্দীপকে প্রাণী মারার হুমকি দিয়েছিল, যেটা সন্দীপের আশেপাশের লোকেরা জানেই না। হতে পারে স্যার, সন্দীপের ম্যানেজার শশীকান্ত এটা বলেছিল। কিন্তু এটা জরুরি নয় যে সব শত্রুতাই দেখা যাবে। পেছনে পেছনে কে প্যাঁচ করছে কে বলতে পারে। শোনো, একটা কাজ করো, শহরে যত ইলেকট্রিক ইউনিট, পোল্ট্রি ফার্ম আছে, বিশেষ করে ছোটখাটো, সবাইকে স্ক্যান করো। কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে যে সন্দীপের আন্ডারকাটিং এর জন্য শেষ হয়ে গেছে, পুরোপুরি বরবাদ হয়ে গেছে। রাইট স্যার, এখন একটা কথা তো পরিষ্কার, নিশানা সন্দীপই ছিল। সেরকমটাই তো মনে হচ্ছে, কিন্তু আবার এরকমও মনে হচ্ছে যে শিকারেরই শিকার হয়েছে, এখানে ওভারট্রাম হয়েছে। আমি যাওয়া আসা করব রেশমি, আর বাবা অঙ্কিত, যখনই কোনো জিনিসের দরকার পড়বে আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো। এলাম। মা, বাবাকে কে মেরেছে মা? জানি না বাবা, আমার তো শুধু সেই দিনটার কথা মনে পড়ে। সকালবেলা ও বেরিয়ে গেছিল,
কেউ আসুক আর না আসুক, আমি তো যাবই। আর উজ্জ্বলের দোকানেই আমি চাটা খাবো। এখন যাই। আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা কিছু হয়ে যাবে। অঙ্কিত প্রতিদিনকার মতো সেই দিনটাও এরকমই ছিল। কিন্তু মা, কিছু একটা ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, যে কারণে বাবা হয়তো ডিপ্রেশনে ছিল। কি হলো, কি নিয়ে চিন্তা করছো? খাবারটা ঠিক মতো খেলে না? হ্যাঁ, কিছু ভাবছি। কি ব্যাপারে? ওইটাই, এত সব কিছু জয় করেছি, এত কষ্ট করছি, কিন্তু এতে টেনশনও তো রয়েছে। কিন্তু এই টেনশনটা জীবনের আনন্দটা কেড়ে নিচ্ছে। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত একটা চিন্তা পিছু ছাড়ছে না যে কখনো কেউ কিছু না করে দেয়। আমি তো প্রথমেই বলেছি যে বিজনেসের ঝগড়া বন্ধ করো। আরে যা আছে তা অনেক, আমরা সারা জীবন ধরে এই নিয়েই খুশিতে থাকবো। ওসমান, পুরো দিন নেই আমার কাছে, জলদি বল। আপনি তো বিলিতি করার কথা বলেছিলেন। ম্যাগাজিনের ওটা একবার নয়, অনেকবার গুলি করা যায়। এ দেখ, মাখন আছে, মাখন। স্যার, একটা ব্যাপার তো নিশ্চিত, দুজন শুটারই বাইরের মাল, ভোপালের কিংবা ভোপালের বাইরের লোক। কারণ পুরো জেলায় এই সুপরির খবর কারোর কাছে ছিল না। দেখ, একদিন আমি ছুটি নেব, আর দুজনে বসে অনেক গল্প করব, কিন্তু এখন আমার কাছে এক একটা মিনিট খুব গুরুত্বপূর্ণ। কাজের কথা বল। এমনিতেও বিনা প্রমাণে কেউ খবর দেয় না স্যার, কিন্তু আপনি বলছেন বলে দিচ্ছি। ভেতরকার লোচা স্যার। ভেতরে মানে? বাড়ির ভেতরে? ফ্যামিলি? ভেতরকার লোচা স্যার। ভেতরে মানে? বাড়ির ভেতরে? ফ্যামিলি? ওই রাজেশ সাক্সেনার হুমকির কথাটা তুমি পুলিশকে বলে দিয়েছো না বাবা? তার কিছু বেরোলো? না বাবা, ওনারা এখনো কিছু বলেননি। বললেন অনুসন্ধান চলছে। বাড়ির মধ্যে কার উপর সন্দেহ? ওর দাদার উপর? ভাইপোর উপর? স্ত্রী না ছেলে? আমি কখন বললাম যে বাড়ির ভেতরের ব্যাপার? সবকিছু তো আপনিই বলছেন। আর কি ভেতরে হয় শুনি? ভাবুন স্যার। দেখ ভাই, দুটো লাথি মারবো, আর এই খোচরের কাজ করে তুই যত টাকা কামাস সব বন্ধ করে ভেতরে ঢুকিয়ে দেবো, বুঝলি? আরে ভেতরকার ভিতর স্যার, ভেতর মানে জেলের ভিতরের ব্যাপার। ইন্দোর সেন্ট্রাল জেল। কি জানিস তুই? কার কথা বলছিস? একটা নয়, দুটো ঘুঘু আছে। একজন ওই সুজিত পুরী নামের, আর আরেকজন ওই আশিস সাবরওয়াল। এই যে 2 পিস ঘুঘু, সুজিত পুরী আর আশিস সাবরওয়াল, এদের সন্দীপ রাঠোরের মার্ডারের সাথে কিছু কানেকশন আছে। সুজিত, জানিস সন্দীপকে মেরে দিয়েছে? হ্যাঁ, শুনেছি, সকালে মর্নিং ওয়াকে গিয়ে। ভাই, আমার তো মনে হয় এরপরে আমাদের নাম্বার। পাগলের মতো কথা বলিস না তো, এখানে জেলের ভেতর। আর তুই কি করে জানলি সন্দীপ রাঠোরকে ওরাই মেরেছে? নিশ্চয়ই ওরা। মারার কায়দাটা দেখেছিস? একেবারে সেম টু সেম। ওই গুলি বুকে চালিয়েছে, বুকে ফোড়ফোড় করে দিল। আমার এক চেলা আছে, ও এই কথাটা শুনে আমাকে বলেছে। এই সুজিত আর আশিস সন্দীপ রাঠোরের সাথে কি করে যুক্ত? স্যার, এসব জোর বিজোর তো আপনাদের ব্যাপার। আমি আপনার হাতে সুতো দিয়েছি, এবার মালা গাঁথার ব্যাপারটা আপনার। খুব কঠিন নয়। বাবা, তোমার ইশারা ললিত রাজওয়াতের দিকে নয় তো? সন্দেহ কিছু না বাবা, শুধু মনে পড়লো তাই বলে দিলাম। ভালো করেছো তুমি। আমার মনে হয় আমাদের এই ব্যাপারে পুলিশকে বলে দেওয়া দরকার। হ্যাঁ, আমি অজয় রাজওয়াত বলছি। রাজওয়াত ইলেকট্রনিক্সের মালিক আপনি? হ্যাঁ, এবার দয়া করে আপনিও বলুন কে বলছেন। সাহেবনগর পুলিশ স্টেশনের এসআই নবীন চোপড়া বলছি। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, যেটা আমরা সব ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারারকে জিজ্ঞেস করছি। কিরকম প্রশ্ন? সন্দীপ রাঠোরকে চেনেন আপনি? হ্যাঁ, চিনতাম।
ওর খুনের ব্যাপারে আমি শুনেছি। কতটা ভালোভাবে চিনতেন আপনি? হ্যাঁ, খুব ভালো করেই চিনতাম। আমরা প্রায়ই আমাদের ফেডারেশনের মিটিং, ইলেকশন, এক্সিবিশনে যেতাম। আমরা ভালো বন্ধু না হলেও আমরা একে অপরকে চিনতাম ভালো মতো। এতটাই শত্রুতা ছিল যে খুন করতে হলো? এই মার্ডারে আমার হাত রয়েছে কিনা সেটাই আপনি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করছেন না তো? অজয়বাবু, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আমরা ফোনে করি না, পুলিশ স্টেশনে করি, মেরে করি। কিন্তু ক্ষমা করবেন, আমি কিন্তু আপনার হুমকিতে ভয় পাচ্ছি না, কারণ এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আপনাকে একটা টিপ দেবো? হ্যাঁ, শুনছি। মানুষ যদি ইলেকট্রিকের তার হাত দিয়ে ছোঁয় তাহলে তো সে ঝটকা খাবেই। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি নয়, এটাই আসল নিয়ম। যেমন কর্ম তেমন ফল। সন্দীপ রাঠোর আগুন নিয়ে খেলা করছিল। দাদা, আপনার শিকারকে খুন করে পুড়িয়েও দেওয়া হয়েছে। এবার আমাদের টাকাটা দিয়ে দিন। কোনো ব্যাপার না দাদা, কোনো ব্যাপার না। এতদিন অপেক্ষা করেছি, আর কয়েকদিন করবো না হয়। হ্যালো, সাহেবনগর পুলিশ স্টেশন। আমি একটু ইন্সপেক্টর সুরজ রাজপুতের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা জিনিস এটাই ইঙ্গিত করছিল যে এই অ্যাটাকের নিশানা সন্দীপ রাঠোরই ছিল, আর ইনভেস্টিগেশন সামনে নিয়ে এলো সন্দীপের বিজনেসের শত্রুতা, যা প্রাণের হুমকিতে রূপান্তরিত হয়েছিল। সন্দীপের আচার ব্যবহার বা তার চিন্তাধারায় আঙুল উঠতে শুরু করেছিল। কিন্তু সন্দীপই কি এই শিকারীদের আসল শিকার ছিল? যদি যেমন কর্ম তেমন ফল সত্যিই প্রকৃতির নিয়ম হয়, তাহলে সেই হিসাবে সন্দীপ রাঠোরকে যারা খুন করলো তার মাস্টার মাইন্ডের মুখোশ খুলে যাওয়াটাও খুবই স্বাভাবিক। কিন্তু এমনটা কি হলো? ইন্দোর জেলে শাস্তিপ্রাপ্ত দুই কয়েদির কথা ফাঁস হয়ে গিয়েছিল। আশিস সাভারওয়াল আর সুজিত পুরীর সন্দীপ রাঠোরের মার্ডারের সঙ্গে কি কোনো কানেকশন ছিল? ওম প্রকাশের ছেলে সুমিত ললিত রাজাবাতের নাম কেন নিয়েছিল? এই কাহিনীতে অনেক জটিল তথ্য সামনে আসে। এই কেসের চেস বোর্ডে প্রত্যেকটি ঘুঁটি নিজে নিজে চাল ছিল, কিন্তু এদের সবাইকে লাগাম পরিয়ে এই কাহিনীর অতীতে যেতে হলো, সেই ঘটনার খোঁজে যেখানে এই হত্যাকাণ্ডের বীজ বপন করা হয়েছিল। এই কেসের ধাঁধাগুলি আমরা সমাধান করব আগামী দিন, আগামী পর্বে, দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।